হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে দেখো তোমাদের আমি আমাদের গত 24শে ডিসেম্বর যে প্রাথমিক টেট পরীক্ষা হলো, সেই প্রাথমিক টেট পরীক্ষা যে ইভিএসের যে কোশ্চেনগুলো, অর্থাৎ ইভিএসের যে প্রশ্নগুলো, যেগুলো আমরা দেখেছি যে খুবই কঠিন মনে হচ্ছে আমাদের কাছে এবং খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে প্রশ্নগুলো। তো আমি তোমাদের দেখাবো যে এই প্রশ্নগুলো আমি কী করে কমন পেয়েছিলাম এবং কোন বই থেকে প্রশ্নগুলো এসছে, অথবা আমি প্রশ্নগুলো কীভাবে নোট বানিয়েছিলাম এবং সেখান থেকে কী করে হুবহু কমন এসছে আমি তোমাদের সম্পূর্ণটা দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা দেখতে থাকো তোমরা। দেখো আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে যেমন প্রথম প্রশ্নটি এসেছিলো, দেখো এই যে রেড টাইডের ফলে মানে কোন টক্সিনের ফলে আমাদের রেড টাইডের ফলে যে সেলফিশ প্যারালাইটিক, তোমরা সেলফিশ প্যারালাইটিক এটা তোমরা বাদ দাও, শুধুমাত্র রেড টাইডের ফলে যে টক্সিকটা হয় সেটাই আমরা জানতে চাইছিলো বেসিক্যালি, ঠিক আছে? দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর আমি কীভাবে কমন পেয়েছি আমার খাতায়, তোমার আমার খাতার হাতের লেখা বা খাতার এমন অবস্থা দেখে কিছু মনে করবে না, ঠিক আছে? এটা আমার জাস্ট র্যান্ডম প্র্যাকটিসের জন্য খাতা ছিল, তো আমি সব রকম এটা ওটা লিখে রেখেছি খাতাতে অনেক কিছু, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, শুধুমাত্র দেখতে থাকো। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই আমি যে প্রশ্নটা বললাম, ঠিক আছে, যে তোমাদের যে তোমাকে রেড টাইডের ফলে যে টক্সিকটা বার হয়, দেখো আমি এখানে মানে আমার র্যান্ডম খাতা, তো আমি মানে যেটা জানতাম সেটা ডিপলি সম্পূর্ণ প্রশ্নটা লিখিনি, ঠিক আছে? আমি শুধুমাত্র শর্টফট জাস্ট লিখে রাখতাম, ঠিক আছে, যে কোনটা কোনটা হবে জাস্ট। দেখো এখানে রেড টাইড সম্পর্কে তো আমি কয়েকটা পয়েন্ট লিখেছিলাম এখানে। দেখো এখানে এই টক্সিকের নামটা আমি সম্পূর্ণ লিখিনি, জাস্ট স্যাক্সি টক্সিন এইটুকু আমি লিখেছিলাম এবং এটা কিন্তু ও পরীক্ষায় কমন পেয়ে গেছিলাম, ঠিক আছে? তারপর চলো আমি তোমাদের পরপর দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখান থেকে দেখো আমাদের একটা প্রশ্ন এসেছিলো, দেখো যে এই প্রশ্নটা, যে নিম্নের কোনটি সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে, ঠিক আছে? দেখো সবুজ দ্রাবক একদম পুরো সরাসরি কমন পেয়ে গেছিলাম। এই যে সবুজ দ্রাবক কোনটা, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড বা লিকুইড CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। তো এটাও একদম পুরো হুবহু কমন ছিল। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, দেখো আমাদের আরেকটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা, যে নিম্নের প্রাণীগুলোর মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী? তো তোমরা বেন্থিকটা বাদ দাও, ঠিক আছে, কারণ বেন্থিক মানে যারা সমুদ্রে একদম গভীরে বসবাস করে তাদেরকে বেন্থিক প্রাণী বলা হয়ে থাকে। সো আমরা অমেরুদণ্ডী প্রাণীটা খুঁজবো। দেখো এখানে সরাসরি এই প্রশ্নটা পুরো পরপর কমন ছিল, আমি লিখেছিলাম, নোট করেছিলাম, ঠিক আছে? দেখো এখানে অমেরুদণ্ডীর মধ্যে রয়েছে সাগর কুসুম। সাগর কুসুমকে ইংরেজিতে বলা হয়ে থাকে সি অ্যানিমন, ঠিক আছে? সো এটা একদম ওই কমন পেয়েছিলাম, হুবহু কমন, ঠিক আছে? তারপর চলো আমি তোমাদের পরপর সমস্তটা দেখাচ্ছি। তোমার কিন্তু আমার খাতার এমন অবস্থা থেকে কিছু মনে করবে না, ঠিক আছে? মানে আমি খাতাতে সব র্যান্ডম অনেক কিছু লিখে রাখতাম, তো ওই জন্য এমন অবস্থা হয়েছে খাতাটার। আচ্ছা তারপরে দেখো, তারপরে আমরা চলে যাব, দেখো আরেকটা প্রশ্ন ছিল আমাদের, যে এই প্রশ্নটা, যে নিম্নের কোনটি মানে এই পুরো বড় প্রশ্নটা ছিল, যেখানে সঠিক উত্তর হবে সুন্দরল্যান্ড। তো দেখো সুন্দরল্যান্ড, ভারতের সুন্দরল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বায়োডাইভার্সিটি হটস্পট, ঠিক আছে? সো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা একদম হুবহু কমন। তারপরে দেখো প্রশ্নগুলোর মধ্যে আরেকটি প্রশ্ন ছিল হচ্ছে, দেখো এই প্রশ্নটা, এই যে এই একটা হিউজ কোশ্চেন ছিল একটা, তাই না? এই কোশ্চেনটা যে সঠিক উত্তর আমাদের জাস্ট এই পয়েন্টগুলো খুঁজতে হতো কোনটা সঠিক। তো দেখো আমি একদম পুরো বহু কমন প্রশ্ন চলে এসেছিলো আমার কাছে। দেখো জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, আমি কারণগুলোর মধ্যে লিখে রেখেছিলাম। দেখো সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব, মানে সাইবেরিয়ানটা বাদ দিলে মানে বাঘের অস্তিত্ব সংকট হচ্ছে বাসস্থান ধ্বংস। তো দেখো প্রথমেই আমাদের দিয়েছে কি, যে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? সো রয়্যাল বেঙ্গল টাইগারের একদম বাসস্থান ধ্বংস। তারপরে চলে এসো, তারপরে যদি আর পয়েন্ট তুমি না খুঁজতে পারো, দেখো এখানে তোলা গেছে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে ধ্বংস হয়ে যাচ্ছে মেরু ভাল্লুক। সো এখানে দেখো তোমাদের নিচে লাস্টে দিয়েছে মেরু ভাল্লুক, ঠিক আছে, মেরু ভাল্লুক, এবং সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? তো তারপরে দেখো আরও যদি এই পয়েন্টে ডাউট থাকতো, পরে চলে এসো। দেখো পরে দেখো আরও রয়েছে, যে আমাদের বিভিন্ন কীটনাশক এবং শিল্পের বর্জ্য পদার্থ গঙ্গায় দেওয়ার ফলে বিপন্ন হচ্ছে গঙ্গার শুশুক, অর্থাৎ দেখো যে দূষণ, অর্থাৎ গঙ্গা দূষণের ফলে হচ্ছে। তো দেখো এখানে পুরো স্পষ্ট করে 3 নম্বরে দেখো লেখা রয়েছে গঙ্গার শুশুক এবং সেটা হচ্ছে দূষণ, তাই না? তো আমাদের এই অপশন ডি একদম সঠিক ছিল, এটা পুরো হুবহু কমন পেয়েছিলাম। তারপরে দেখো আরও প্রশ্ন তোমাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ এই প্রশ্নটা, আমাদের বিভিন্ন অস্থি, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো অস্থি আমি লিখে রেখেছিলাম, তার মধ্যে দেখো একটা পুরো হুবহু কমন চলে এসেছিলো পরীক্ষায়, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এই প্রশ্নটা, তাই না, হিউজ কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা মেন পয়েন্টটা হচ্ছে যে বল ও সকেট, তাই না, বল ও সকেট। তো দেখো এখানে আমি এখানে অনেকগুলো পয়েন্ট করেছিলাম, তার মধ্যে সঠিকটা হচ্ছে এই দেখো বল ও সকেট, সেটা হচ্ছে শোল্ডার এবং হিপ, অর্থাৎ হচ্ছে আমাদের কাঁধ এবং নিতম্ব, যেটা একদম আমাদের ডিতে ছিল, তাই না? তো এটা সঠিক উত্তর হচ্ছে ডি।
তারপরে দেখো আমি আমার খাতাতে মানে অনেকগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমার মনে ছিল ইম্পর্টেন্ট সেগুলো আমি নোট করেছিলাম, এবং সেই নোটগুলোর মধ্যে দেখো একটা প্রশ্ন হুবহু চলে আসে, যেমন এই কোশ্চেনটা, ঠিক আছে? এই প্রশ্ন হয়তো অনেকেই হয়তো পরীক্ষায় কমন পাওনি বা একটু কঠিন বলে মনে হয়েছে, তাই না? একদম পুরোটা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সমস্ত প্রশ্ন। দেখো এই প্রশ্নটা ছিল যে আমাদের 2021-22 যে পার ক্যাপিটা যে বিদ্যুৎ পরিমাণ মানে বিদ্যুতের ব্যবহারের পরিমাণ সেটা আমাদের বলেছিল কত। দেখো এটাও আমি নোট করেছিলাম, মানে বিভিন্ন রকম তথ্যটা নিয়ে আমি, ঠিক আছে? দেখো এখানে আমি লিখেছিলাম যে পার ক্যাপিটা বিদ্যুৎ উৎপাদনে 2022, আমি এখানে 2022টাই তখন আমি লিখেছিলাম জাস্ট মানে যখন নোটটা বানিয়েছিলাম। তো এখানে 21-22 ছিল একই ব্যাপার। আচ্ছা হলো 1255 মানে কিলোওয়াট। তো তোমরা দেখছো এটা একদম পুরো হুবহু কমন প্রশ্ন ছিল, ঠিক আছে? তারপরে দেখো আরও কিছু প্রশ্ন, যেমন দেখো এই প্রশ্নটা, এই যে ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী বা উদ্ভিদকে বলা হয় কি, ঠিক আছে? তো দেখো এটা আমি আমার একটা বই ছিল, যে বইটা থেকে একদম হুবহু চলে এসেছিলো, কিন্তু একটু ঘুরিয়েছিল, লেখাটা হুবহু ছিল না, কিন্তু ব্যাপারটা সেই একই। দেখো এই যে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা 2022 সালে এসেছিলো, তাই না? যে কোনটি বায়ু দূষকের নির্দেশক লাইক। তো দেখো এই যে এই প্রশ্নটি, যে কৃত্রিমভাবে প্রবর্তিত ক্লোনিং বা আমাদের যে জেনেটিক গঠন বা জিন সংক্রান্ত যে গঠন সম্পর্কিত জীবনকে কি বলা হয়? এটা হচ্ছে ট্রান্সজেনিক জীব। তো তোমরা বুঝতে পারছো একদম পুরো এটা একদম হুবহু কমন যে ট্রান্সজেনিক, ঠিক আছে? তারপরে দেখছো তোমরা এই প্রশ্নটা, যেটা আমাদের পরীক্ষায় এসেছিলো, এবং এটা হয়তো আমাদের কাছে খুবই আনকমন ছিল, কারণ এটা একদমই অপরিচিত একটা প্রশ্ন ছিল, তাই না? যে মানব মস্তিষ্কের মধ্যে কোনটি গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে। দেখো এই প্রশ্নটা আমি সরাসরি কমন বলবো না, মানে কমন পাইনি, কিন্তু দেখো আমি পেয়ে গেছিলাম, মানে অপশন টেস্ট করে ধরে ফেলেছিলাম প্রশ্নটা সঠিক উত্তর। দেখো আমি এখানে একদম নোট করেছিলাম আমার খাতায়, যে পরিযায়ী পাখিরা ভূচুম্বকীয় বলরেখা দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে যায়। আচ্ছা, তাদের হিপোক্যাম্পাস জিপিএসের মতো কাজ করে, যার দ্বারা তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে, কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি যেতে। তো আমি দেখো এই হিপোক্যাম্পাসটার মাধ্যমে আমি ধরে ফেলেছিলাম, ঠিক আছে? এটা কিন্তু এই পরিযায়ী যে ব্যাপারটা ওখান থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে, কিন্তু কোশ্চেনটা মানুষের সঙ্গে আবার যুক্ত করে দিয়েছে, আমাদের কাছে কঠিন মনে হয়ে গেছে। প্রশ্ন সঠিক উত্তর যে অপশানে, তাহলে বুঝতে পারছো একদম পুরো কমন এসেছে, ঠিক আছে? তারপরে চলো দেখো এখানে, এই যে আমি এখানে নোট করেছিলাম অনেক কিছুই আমাদের ওজন হল সম্পর্কিত। তারপর দেখো এই যে আমাদের প্রশ্নটি এইটি, যে মেরু অঞ্চলে ওজন হলের জন্য দায়ী যেটা ব্যাপারটা, সেটা দেখো আমি এখানে লিখেছিলাম, সম্পূর্ণটা পড়ছি না, জাস্ট আমি তো মেন পয়েন্টটা দেখে দিচ্ছি, যে এই যে আল্ট্রাভায়োলেট রশ্মির দ্বারা এরপরে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, এবং ক্লোরিন সেটাকে ক্লোরিন নাইট্রেটে পরিণত হয়ে যাচ্ছে, তার ফলে ওজন হলটি হচ্ছে। তো এটা একদম পুরো হুবহু কমন, ঠিক আছে? তারপরে দেখো, দেখো এই যে প্রশ্নটা ছিল আমাদের, যে এল নিনো থেকে যে প্রশ্ন, এটা আসলে সবাই পেয়েছিলে, তাও দেখো আমি কেমন হুবহু কমন পেয়ে গেছিলাম আমাদের যে এই বিষয়টি এসেছিলো। দেখো আমার খাতায় পরপরই এখানে লেখা ছিল যে এল নিনো হলো একটি, মানে তোমার কি হচ্ছে আমাদের যে এল নিনোর সাউদার্ন অসিলেশন, এর হচ্ছে একটা উষ্ণ পর্যায়, এবং এটা সবাই পেরেছো, ঠিক আছে? তারপরে দেখো আরও একটা প্রশ্ন ছিল আমাদের, সেটি হচ্ছে এই যে এই প্রশ্নটা না, যে কপ মানে যে আমাদের যে 21তম যে কপ হয়েছিল, সেই কপটি কত মানে কত সালে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো এটা একদম পুরো পরপর আমি দুটো কমন পেয়ে গেছিলাম। বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য COP21 কনফারেন্স অফ পার্টিস 2015 সালে গঠিত হয় প্যারিসে, ঠিক আছে? তো তোমরা দেখলে যে এটাও একদম পুরো হুবহু কমন পাওয়া গেছে। তারপরে দেখো এই যে প্রশ্নটি আমাদের এসেছিলো পরীক্ষায়, যে আমাদের হাইড্রোপনিক্স কী। তো দেখো হাইড্রোপনিক্স কী, আমি এখান থেকে একদম পুরো সরাসরি এটাও কমন পেয়ে গেছিলাম, ঠিক আছে? যে মাটি ছাড়া উদ্ভিদ বৃদ্ধির প্রক্রিয়াটি হলো হাইড্রোপনিক্স, অর্থাৎ এটা একদম পুরো হুবহু কমন, ঠিক আছে? যে মাটি মৃত্তিকাবিহীন বা মাটি বিহীন, ঠিক আছে? তো এটা একদম পুরো হুবহু কমন। তারপর দেখো আরও একটি প্রশ্ন ছিল, যেটা একদম হুবহু কমন পাওয়া গেছে, সেটা দেখো এই যে প্রশ্নটি, ঠিক আছে? এই যে প্রশ্নটি ছিল পরীক্ষায়, দেখো এটা অপশন টেস্ট করে করা হয়েছে, তো কিন্তু দেখো তারপরেও আমরা জানি যে অয়েল স্পিল এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ এই দুটো খুবই মারাত্মক প্রভাব ফেলে। তাছাড়া যে 3 নম্বর যেটা আছে আমি দেখাচ্ছি, এই যে দেখো ভালো করে, যে মহাসাগরের জলের তাপমাত্রা বাড়ার ফলে সমস্যায় পড়েছে কোরাল। অর্থাৎ আমাদের যে এই যে অপশনটি, অনেকজন বলেছে এই অপশন সঠিক উত্তর নাকি অপশন ডি হবে। দেখো মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু ক্ষতি হয় কোরালদের, এবার কোরাল কিন্তু সমুদ্রে মানে থাকে, ঠিক আছে? তো এক্ষেত্রে এটাও কিন্তু হবে না, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঠিক আছে? তাহলে দেখো তোমরা সকলে দেখলে যে কতগুলো প্রশ্ন আমি একদম পুরো হুবহু কমন পেয়েছি, ঠিক আছে? তাছাড়া আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমি আর দেখালাম না, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখো কতগুলো প্রশ্ন আমি কমন পেয়েছি। তাহলে দেখো তোমরাও যদি এমন করে ভালো করে পড়তে চাও, ঠিক আছে? যে কীভাবে পড়বো, কোন বই থেকে এরকম করে নোট বানাবো, কী করে টপিক ধরে পড়বো, যাতে আগামীতে এর থেকে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে আমরা কী করে সেগুলো পারবো। তো সবটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ভালো কমেন্ট যদি তোমরা করো অবশ্যই আমি তোমাদের আগামীতে সমস্তটা বলবো, যে তোমরা কীভাবে পড়বে, আমি কী করে কোন বই থেকে কীভাবে নোট বানিয়েছিলাম, সমস্তটা তোমাদের বলবো, যাতে তোমাদের আগামীতে সুবিধা হয়, ঠিক আছে? তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই
এটা লাইক করে দিও এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এবং তার সাথে সাথে তোমার এই দাদাকে সাপোর্ট করো, ঠিক আছে? চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের আপকামিং কী ধরনের মানে কোন বিষয় সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে, কোথা থেকে কীভাবে কমন এসছে বা তুমি কী করে পড়েছিলে, যে কোনো কিছু যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।